যখনই তারানাথ তার জীবনে ঘটে যাওয়া সেই কাহিনীগুলো আমাদেরকে শোনায়, বিশ্বাস করুন আপনাদের মতো আমিও সেই বিভোরে মেতে উঠি। যেন মনে হয় সেই জায়গায় যদি আমি থাকতাম কিংবা কিশোরী থাকতো তাহলে কি না হতো। আজকেও যখন তারানাথ দুটি কাহিনী শোনাচ্ছিল, ভাবছিলাম এটা কি সত্যি? এরকম কি আদৌ হতে পারে? কি জানি, কিশোরী তো বিশ্বাসই করছিল না। দেখুন আপনারা এই দুটি কাহিনী বিশ্বাস করেন কিনা। আজকের আমাদের দুটি গল্পের উপস্থাপনা মণি এবং প্রতাপপুরে কে, সম্পূর্ণটা কিন্তু কাল্পনিক নয়। শুনতে থাকুন। বুঝলে, তোমরা যতই দূরে থাকো না কেন, যতই বড় হয়ে যাও না কেন, পরিবারের প্রতি একটা অবিচ্ছিন্ন সম্পর্ক সব সময় থেকে যাবে। যত মাইল দূরেই থাকো, ঠিক তাদের শব্দ শুনতে পারবে। এই দেখো না, এই বুড়ো বয়সেও মায়ের জন্য, বাবার জন্য, দিদিমার জন্য, ঠাকুমার জন্য, রাঙা কাকিমার জন্য আর মনির জন্য বুকের ভিতরটা হু হু করে ওঠে। ঘুমের ঘোরে এখনো মায়ের আঁচলের ঘ্রাণ পাই, সেই মিষ্টি মন ভালো করে দেওয়া গন্ধ। এতটুকু বলে থামলেন তারানাথ। বাইরে আবার অবিশ্রান্ত ধারায় শুরু হয়েছে বাড়িধারা। একটা বিকট শব্দ করে বাজ পড়ল কোথাও। হাওয়ার সাথে সাথে মটলেনের এই পুরনো বাড়িটাও যেন দুলে উঠছে। কানে আসছে একটা শো শো আওয়াজ, অনেকটা ট্রেনের হুইসেলের মতো ভারী হাওয়ার শব্দ। জলের ছাট হঠাৎ হুড়মুড়িয়ে জানলা দিয়ে ঢোকায় কিশোরী উঠে গিয়ে জানলাখানা বন্ধ করে দিল। ইতিমধ্যেই একদান করে চা পর্ব শেষ হয়েছে। ফাঁকা চায়ের পেয়ালাগুলো সামনে রাখা ছিল। মনটা আর এক দফা চায়ের জন্য ছোক ছোক করছিল খানিক। তারানাথের মেয়ে চারি আজ ঘরেই ছিল। তারও বুঝি তার বাবার মতন কোনো অলৌকিক ক্ষমতার আবির্ভাব হয়েছে বোধ হয়। আমরা কিছুই বলিনি। আমাদের চায়ের কাপ শেষ হয়ে যেতে সেগুলো নিয়ে গিয়ে নতুন কয়েক পেয়ালা চা দিয়ে গেল আমাদের সামনে। খানিক পরে এক গাল মিষ্টি হেসে একটা বড় স্টিলের রেকাবিতে উপচে পড়া মুড়ি সঙ্গে ঝুড়ি ভাজা কাঁচা লঙ্কা আর সদ্য কাটা নারকেলের টুকরো সাজিয়ে দিয়ে রেখে গেল। কিশোরী উৎফুল্ল হয়ে বলে উঠল, আরে এই যে চমৎকার ব্যবস্থা! তিনি এক পেয়ালা চা হাতে তুলে নিলেন। তারপর অল্প চুমুকে কিছুটা চা মুখে দিয়ে পেয়ালাখানা নিচে নামিয়ে রাখলেন। আজ কেন জানি না তারানাথকে একটু উদাস লাগছিল। মনে মনে বুঝতে পারছিলাম পুরনো দিনের স্মৃতিতে বারবার হারিয়ে যাচ্ছেন বৃদ্ধ। নিঃশব্দে কিছুটা চা পান করার পর বৃদ্ধ বললেন, কি যেন বলছিলাম বলো তো? কিশোরী মুখে একবার মুড়ি পড়েছিল। মুড়ি চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, পুরোনো দিনের কথা বলছিলেন, আপনার পরিবারের কথা। আমি চায়ের পেয়ালা থেকে কিছুটা চা খেয়ে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার জীবনের আরো কিছু কথা বলুন না। এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় মেঠো পথের গল্প শুনতে খারাপ লাগবে না? তারানাথ হালকা হাসলেন, তারপর বললেন, তোমরা ঠিক একটা গল্প আদায় না করে ছাড়বে না। আমাদের পরিবার, মা বাবা, গ্রামের কিছু কিছু কথা তোমাদের শুনিয়েছি বটে। এখন এই বৃদ্ধ বয়সে সেসব কথা ভাবলে চোখের কোণটা ভিজে আসে জানো। এই কিশোরী, তোমার একখানা সিগারেট দাও তো হে বাবু। কিশোরী বিনা বাক্য ব্যয়ে তার পকেট থেকে এই কিছুক্ষণ আগে কিনে রাখা পাসিং শোয়ের বাক্সখানা আস্তে আস্তে এগিয়ে দেয় বৃদ্ধ জ্যোতিষী মশায়ের হাতে। তারানাথ বাক্সখানা খুলে একখানা সিগারেট মুখে দিয়ে পাশে রাখা দেশলাইয়ের বাক্স থেকে একটা কাঠি জ্বালিয়ে নেন সিগারেটে। আলো আধারিতে বৃদ্ধ তারানাথের চোখে মুখে
তখন কি যেন একটা ভাব ফুটে ওঠে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে ঘন ধোঁয়া ছেড়ে তিনি বললেন, এই এত বয়সে এসে ভাবি, বয়স না বাড়লে বোধহয় ভালোই ছিল। বয়স বাড়া মানেই সযত্নে লালিত শৈশবকে ধীরে ধীরে গঙ্গা জলে বিসর্জন দেওয়া। কিন্তু অদৃষ্টে লিখন, বয়স তো বাড়বেই, চুল দাড়ি গজাবে, জীবনের এই তো সার। তবে দম বন্ধ করা ঘরের দেওয়াল কোনো কালেই আমাকে বেঁধে রাখতে পারেনি, জানোই তো। আমার বয়স যখন ওই 18 ছুঁই ছুঁই, তখনই কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম বাইরে। দেশ দেখব, শিখব তন্ত্র কথা, সাধন কথা, সেসব তো তোমাদের আগেই বলেছি। তো এইভাবেই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সাধু সঙ্গের সংস্পর্শ লাভ করছি। কেউ কাছে ডেকে নেন, কেউ আবার চেলা কাঠ নিয়ে তাড়া করেন। এভাবেই দিন কেটে যাচ্ছিল। মাঝে মাঝে মনে পড়লে ঘরেতে এসে একবার দেখা করে যেতাম। মা অনেক করে আমাকে আটকে রাখতে চাইতো, কিন্তু আমি সেসবের ধার কখনোই ধারিনি। তাই সুযোগ বুঝে আবার পালিয়ে যেতাম। ছোটবেলা থেকে আমার কাকাতো বোন মণি আমার খুব ন্যাওটা ছিল। মণি ছিল আমার থেকে অনেক ছোট, বছর 6 তো হবেই। বেজায় ভালোবাসতো আমাকে। আমাকে ছাড়া তার দিন কাটতই না। আমিও তাকে পিঠে করে গ্রামে ঘুরে দেখাতাম। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে যেত, তখন আমি আর মণি চুপি চুপি হাজির হতাম ঠাকুমার ঘরে। ঠাকুমা লণ্ঠনের আলোক আরো কমিয়ে দিয়ে আমাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আমরা আবদার করতাম গল্প শোনাতে হবে। ঠাকুমা আমাদের দুজনকে দুই পাশে নিয়ে শুতেন বিছানায়। তারপর কখনো রাক্ষসের গল্প, কখনো বা মেছভূতের গল্প বলে আমাদের স্বপ্নের জগতে ভাসিয়ে দিতেন। মাঝে মাঝে ভয় লাগলে ঠাকুমার আঁচলখানা আরো শক্ত করে জড়িয়ে ধরতাম। সেসব কথা ভাবলে এখনো মনটা আলুথালু হয়ে যায়, বুঝলে। যখন এদিক সেদিক ঘুরে বেড়াতাম, তখন খাওয়া দাওয়া, ঘুমানো, কোনো কিছুরই ঠিক ঠিকানা ছিল না। সবসময় ঘরের কথা চিন্তা করতাম। বারবার মনে পড়ে যেত ওদের কথা। তখন কেমন যেন একটু দুর্বল লাগতো। কিন্তু সাধকের দুর্বলতা যে মানায় না। তাই সেসব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুনভাবে নিজেকে তৈরি করতাম। অনেকদিন সাধুসঙ্গ করার পর আমার মনে কিছু কিছু ক্ষমতা খানিক রপ্ত হয়েছিল। ঘর থেকে অনেক দূরে সেবার হঠাৎ ঘরের জন্য প্রাণটা ছটফট করতে লাগলো। চোখ বুঝলেই কেবল মনের মধ্যে ঘরের লোকের কথা বারবার মনে আসছে, ভেসে উঠছে। বিশেষ করে মনির কথা, তার কোমল মুখখানা। সেই মুখে যেন একটা আকুলতার ছাপ। সে কাঁদো কাঁদো মুখে আমাকে ডাকছে যেন। পরিবারের সবাইও যেন অস্থির। ব্যাপার কি, এত দূর থেকে তা বোঝার তো কোনো উপায়ও নেই। সে রাত্রে আর ঘুমোতে পারলাম না। যে সাধুর কাছে আমি আশ্রয় নিয়েছিলাম, তিনি আমার পরিস্থিতি দেখে আমাকে ডাকলেন। বললেন, কিরে বেটা, কাল থেকে দেখছি তুই কেমন একটা অস্থির হয়ে উঠেছিস। হ্যাঁ, কি ব্যাপার? আমি গত 2-1 দিনে আমার যে মন উথাল পাতাল হচ্ছে সেটা তাকে বললাম। তিনি মৃদু হেসে বললেন, তুই না বললেও আমি বুঝতে পেরেছি। তোর চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোর পরিবারে তোকেই চাই। ওদের বড়সড় কোনো একটা অঘটন উপস্থিত হয়েছে। তুই আর দেরি করিস না, এক্ষুনি রওনা দিয়ে দে। সাধুর কথায় বুকটা হঠাৎ যেন ধক করে উঠল। আর বেশি কিছু না ভেবে সেই দিনই রওনা দিলাম গ্রামের পথে। বাড়ির দিকে আসা মাত্র বুঝতে পারলাম সাধুর বলা কথাগুলো নেহাত অমূলক ছিল না। বাড়ির অবস্থা ভালো নয়। গত 4-5 দিন ধরে মনির নাকি ধুম জ্বর। কিছুতেই সে জ্বর রাত ছাড়ে না। ডাক্তার, বুদ্ধি, কবরেজ
সবাই এসেছেন, যে যেভাবে পেরেছেন চিকিৎসা করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয়নি। এখন পরিস্থিতি খুব খারাপ বুঝে বাবা কাকারা প্রস্তুত হচ্ছেন শহর থেকে চিকিৎসক আনার জন্য। তবে শহর থেকে ভালো ডাক্তার আনার জন্য সময় লাগবে অনেকটা। এমতো অবস্থায় ভালো মন্দ কিছু একটা ঘটে যেতেই পারে। কাকিমা তখন অজর ধারায় কাঁদছেন। বাবা কাকা জ্যাঠারা পুরুষ মানুষ, তাই তাদের চোখের পাতা ভিজে গেলেও চোখের দুপাশ দিয়ে জল গড়াতে দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে যেন চুরমার হয়ে গেছেন। মা আমাকে দেখতে পেয়ে আমায় বুকে জড়িয়ে কাঁদতে শুরু করলেন। তাকে কি শান্ত করব? কথা কানা শোনা মাত্র অবধি আমারই সারা গা হাত পা যেন ঠান্ডা হয়ে উঠেছে। ওই অতটুকু মেয়ে কিনা সামান্য জ্বরে পড়ে। মাকে কিছুটা সামলে আস্তে আস্তে উপস্থিত হলাম মনির ঘরে। সদা হাস্যময় এক রত্তি মনি কাকিমার ঘরে বিছানায় শুয়ে রয়েছে, দু চোখ বন্ধ, গায়ে একখানি মোটা কম্বল চাপা দেওয়া। বুঝলাম সে অবশ হয়ে ঘুমোচ্ছে বোধহয়। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার পাশে। তার শোবার পাশটিতে বসে ধীরে ধীরে হাত রাখলাম তার কপালে। তারপর আলতো হাতে তার চুলে হাত বুলিয়ে দিলাম। মনির জ্ঞান নেই, তার মুখটা হাঁ হয়ে আছে, নিঃশ্বাস পড়ছে, তবে খুব ধীরে ধীরে। অকাতরে ঘুমিয়ে আছে সে। গা এখনো রোদে পোড়া পাথরের মতো তেতে রয়েছে। প্রথমবার হাত দিলেই বুঝি ছ্যাঁকা খেতে হয়। মনির পাশে বসে বসে যেন নিজেকে সেদিন বড় অসহায় লাগছিল। কিভাবে তার এমন মারাত্মক জ্বর বাঁধিয়েছে তা আমার জানা নেই, তবে জানতে পারলেও তার কারণের থেকে তার প্রতিকারের উপায় করায় বেশি তাৎপর্যপূর্ণ বলেই আমার মনে হলো। কিভাবে যে তার এমন মারাত্মক জ্বর হলো তা আমার জানা ছিল না, তবে জানতে পারলেও তার কারণের থেকে তার প্রতিকারের উপায় করাই বেশি তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হলো। কিছুক্ষণ পরে বদ্যিমশাই আবার এলেন কিছু পাঁচন জড়িবুটি সমেত। মনিকে পরীক্ষা করে পাঁচন খাওয়ার বিধান দিয়ে তিনি ঘর ছেড়ে বাইরে বেরোলেন। বাড়ির বাইরে বেরিয়ে আসতেই আমি তাকে ডেকে দাঁড় করালাম। প্রশ্ন করলাম, আচ্ছা বুদ্ধিমশাই, আপনি যে নিদান দিয়েছেন মনির এমন অবস্থা, তা কি সত্যি সুস্থ হবার নয়? বদ্যিমশাইয়ের মুখও ছোট হয়ে গিয়েছে। তিনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর বললেন, এমন রোগ আমি আমার এই জীবনে দেখিনি। জ্বর তো নয়, যেন তার থেকেও বেশি কিছু। সাধারণ জ্বর তো একদিন দুদিনের বেশি থাকেই না, কিন্তু এই যে মহা ভয়ানক এক ব্যাধি হয়েছে ওর, যার ফলে টানা 4 থেকে 5 দিন এমনই ভাবে জ্বর। আমার কোনো ওষুধেই তো কাজ করছে না। এখন শহরের ডাক্তার এসে ঠিক করতে পারেন, না হলে সবটাই ভগবানের কৃপা। তিনি যদি এই ছোট্ট ফুলের মতন মেয়েটাকে সুস্থ করে দেন তাহলেই মঙ্গল, না হলে। বৃদ্ধ বুদ্ধিমশাইয়ের গলা বুজে আসে। তিনি আমার কাঁধে হাত দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে প্রস্থান করলেন। আমি সেখানে স্থাণুর মতো ঠায় দাঁড়িয়ে রইলাম। উদাস চোখে তাকিয়ে থাকলাম ঘরের দিকে। এই একরত্তি মেয়েটাকে কিনা কেড়ে নেবে সামান্য জ্বর, এই কি অদৃষ্টে লেখা আছে তার? ঈশ্বর, এ কি তুমি দেখাচ্ছ আমাকে? তবে আমিও হাল ছাড়বার পাত্র নই। যা হয় একটা করতেই হবে। বাবা কাকারা যাক শহর থেকে ডাক্তার আনতে, আমি চেষ্টা করে দেখি আমার এতদিনের সাধনার ফল আমি পাই কিনা। তাই এত সময় বিভিন্ন সাধু সংস্পর্শ লাভ করে অনেক কিছু যে শিখেছি তা বলার অবকাশ রাখে না। একবার তার প্রয়োগ করে দেখা যাক না। জরাসুরের গল্প তো তোমাদের আগেই শুনিয়েছি, তবে এই গল্পটা
আর একবার তাকে নিয়েই নয়। প্রথমটা ভেবেছিলাম জরাসুরেরই পুজো করে তাকে তুষ্ট করব, কিন্তু পরে ভাবলাম যে না, এটা অবশ্য আমার জন্য নয়। কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতেই মনে পড়ে গেল এমন অদ্ভুত জ্বর তার হলোই বা কি করে। কথাটা মনে পড়তেই পরিবারের সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করলাম। বললাম, মনির যেদিন থেকে জ্বর হয়েছে তার আগে মনি কোথাও কি গিয়েছিল? ঠান্ডা লেগেছিল কি কিছু? ঠান্ডা লাগার কথা কেউই তেমন জোর দিয়ে বলতে পারল না, যদিও অল্প কিছুদিন থেকে অল্প ঠান্ডা করতে শুরু করেছে। তবে সেই ঠান্ডায় যে কারণ এমন ভয়ানক জ্বরের তা ঠিক বিশ্বাসযোগ্য নয়। কি মনে হতে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, যেদিন থেকে মনির এমন জ্বর হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা সে কি একা একা কোথাও বেরিয়েছিল? হ্যাঁ, এবার সদুত্তর পাওয়া গেল। কাকিমা অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। আগের দিন বিকেলবেলা ও আর গ্রামের আরো কয়েকজন বন্ধুরা ওই জলার মাঠে খেলতে গেছিল। ফিরে আস্তে আস্তে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তারপর থেকে তো ওর অমন জ্বর। আমার ভ্রু কুঁচকে গেল। এইবার ব্যাপারটা বুঝতে পারলাম। খেলা থেকে ফিরে আসবার সময় অন্ধকারে রাত্রিবেলা কোনো এক অপশক্তির মুখোমুখি হয়েছেন মনি, আর তার জন্যই মনির এমন ভয়ানক জ্বর বেঁধেছে। না হলে কোনো সাধারণ জ্বর কি অনিরাময় হয় না? কিন্তু কারণ তো জানা গেল, তবে প্রতিকারের উপায় তো আমার কাছে এখনো অধরাই রইল। আমার মাথা যেন বনবন করে ঘুরছিল। কি করা যায় এই মুহূর্তে? কোনো একটা যজ্ঞ করা যায় কি? তবে যজ্ঞের আয়োজন করা, উপকরণ সংগ্রহ করা এবং তা পরিসম্পন্ন করা, তাতেও তো অনেক সময় লাগবে। আর এটাও ঠিক যে আমি এই মুহূর্তে এত বড় সাধক হয়ে যাইনি যে যজ্ঞের মাধ্যমে কাউকে সুস্থ করে তুলব। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ মনে পড়ল আমাদের গ্রামের প্রায় প্রান্তে বিশালাক্ষী মাতার মন্দির রয়েছে। ছোটবেলা থেকে শুনে আসছি মন্দিরের মা খুবই জাগ্রত। তার কাছে কোনো আকাঙ্ক্ষা নিয়ে গেলে তিনি কাউকে নিরাশ করে বাড়িতে ফেরান না। তাহলে একবার চেষ্টা করে দেখাই যাক না। বাবা কাকারা এবং আরও কয়েকজন সহৃদয় গ্রামের লোক শহরে চললেন ডাক্তার আনতে। তবে তাদের ডাক্তার নিয়ে ফিরে আসতে আসতে প্রায় সকাল হয়ে যাবে। মনে মনে আমি গুছিয়ে নিলাম, আজকে বিশালাক্ষী দেবীর পুজো করব। বলা ভালো, মন্দিরে গিয়ে হত্যা দেবতার জন্য প্রাণ ভিক্ষা চাইব এই একরত্তি মেয়েটার জন্য। ভগবান হয়ে তিনি কি ভক্তের প্রার্থনা শুনবেন না? মনে মনে স্থির করে ঘরের লোকেদের ব্যাপারটা বললাম। মা কাকিমাদের মুখ থেকে মায়া লাগলো আমার। তারা অবশ্য আপত্তি জানালেন না। মনির জ্বর এখনো নামেনি, সেই একই রকমের বেহুঁশে। মাঝে মাঝে জ্বরের ঘরে অস্ফুট স্বরে কিছু বলছে, তবে তা বোঝা দুর্বোধ্য। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়েছে তখন জ্বরের ঘরে অচৈতন্য মণিকে কাঁধে চাপিয়ে রওনা দিলাম বিশালাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। ছোট থেকেই দেখে আসছি এই জায়গাটা বরাবরই বড্ড নির্জন। লোকজন দিনের বেলায় দিক পানে আসলেও রাতের বেলায় এমুখো হয় না, জানোই তো। গ্রামের লোকেদের অনেক অন্ধবিশ্বাস ছড়িয়ে আছে এসব অঞ্চল ঘিরে। মন্দিরের যে একমাত্র পুরোহিত, সেও সন্ধ্যা হতে না হতেই মায়ের পুজো সম্পন্ন করে বাতি জ্বালিয়ে চলে যান নিজের ঘরে। মন্দির পানে পৌঁছে দেখলাম, হ্যাঁ, আমার ধারণাই ঠিক। চারিদিক অত্যন্ত নির্জন নিঝুম সে জায়গা। কেবল ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ নেই চারিদিকে। মাঝে মাঝে পাশের জলা জঙ্গল থেকে ভেসে আসছে ব্যাঙের অদ্ভুত ডাক। যে মন্দিরে নিয়মিত পুজো হয় সেখানে পুরনো ফুল, ধূপ, ধুনো, ফল, প্রসাদা দিয়ে মিষ্টি গন্ধ থাকে। এখানেও তার ব্যতিক্রম নয়। গন্ধের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। পুরোহিত মশাই একখানি মাটির প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। তার দীপ্ত নিভু নিভু আলোয় মায়ের মূর্তিখানা রহস্যময় দেখাচ্ছিল। অতি সুশ্রী ও সৌম্য শাস্ত্রীয় দেবী লক্ষ্মী সরস্বতীর অপরূপ মূর্তির মায়ের এলোকেশী মুকুট পরিহিতা, সুদীর্ঘ নয়ন, সুদীর্ঘ ত্রিনয়ন,
এক হস্তে প্রহরণ, অপর হস্তে পরাভয় মুদ্রা, শান্ত স্নিগ্ধতা মাখানো সেই মুখ দেখলেই আপনা থেকে ভক্তিতে মাথা নুইয়ে আসে। বগলে করে একখানি শতরঞ্চি নিয়ে এসেছিলাম, মণিকে তা পেতে শুইয়ে দিলাম। একদিকে মাটির প্রদীপ জ্বালিয়ে তার পায়ের দিকে রাখলাম, আর একদিকে একখানি প্রদীপ জ্বালিয়ে তার মাথার দিকে রাখলাম। আমি বসলাম তার পিছনে। আমার দৃষ্টি মায়ের মূর্তির দিকে ছিল এবং তা স্থির ছিল। মনে মনে দেবীর মুখখানি স্মরণ করতে করতে মাকে করজোড়ে বাহু তুলে মায়ের আরাধনায় সিদ্ধ হলাম। মনে মনে কেবল একটাই প্রার্থনা, মা, মনিকে তুমি সুস্থ করে দাও। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। জঙ্গল থেকে মাঝে মাঝে শিয়ালের বিকট চিৎকার ভেসে আসলো। আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করেছে, তবে সেসব ভাবার তখন সময় নেই। এক মনে কেবলই মায়ের স্মরণ করে চলেছি। রাত তখন এক কটা জানি না, হঠাৎ কেমন যেন মনে হলো আমার সারা শরীর যেন অবশ হয়ে গিয়েছে। আমার জ্ঞান শক্তি আছে কিনা তাও তো যখন আমার মনে নেই। আমি কোথায় আছি তাও যেন উপলব্ধি করতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে আমি বোধহয় সেই স্থানে নেই। নিজের শরীরটা প্রচণ্ড পরিমাণে হালকা লাগছে যেন, তবে সূক্ষ্ম অনুভূতি জানা দিচ্ছে এই পার্থিব জগতে কিসের যেন একখানা ওলট পালট দেখা যাচ্ছে। এমন সময় একটা অতীব মিষ্টি গন্ধ ভেসে আসে নাকে। নাসারন্ধ্রের প্রতিটি কোষে কোষে প্রতিফলিত হচ্ছে সেই মনোরম সৌরভ। বিভিন্ন সুগন্ধি ফুল আর ধূপের মিশ্রিত একটা সুবাস। হঠাৎ একটা খুব সুরেলা কণ্ঠ ভেসে আসে। খুব মায়ায় কেউ যেন আমায় ডাকছে, মেয়েলি কণ্ঠ। আমি ধীরে ধীরে চোখ খুললাম। চারিদিক কেমন যেন একটা আবছা কুয়াশায় ভর্তি। আওয়াজটা আসছে ওই কুয়াশার উপার থেকে। তার আওয়াজ শুনতে পারছি বটে, বুঝতে পারছি ওই আবছার অপর প্রান্তে কেউ একজন এসে দাঁড়িয়েছে, কিন্তু তার মুখ কিংবা শরীরখানা দৃষ্টি থেকে অধরা। কণ্ঠটা আবার ভেসে এলো, কিরে তারানাথ, যার জন্য এখানে সারা রাত ধরে প্রার্থনা করছিস, যে দেখ সে এসে দাঁড়িয়েছে। আমি তো তখন কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। তবে কোনো রকমে মুখে কথা সঞ্চয় করে বললাম, মা, তুমি তো সবই জানো মা। এই এক রাতেই আমার এই বোন, তুমি এর জীবন ফিরিয়ে দাও মা। জীবন ভিক্ষা দাও মা, জীবন ভিক্ষা দাও। আমার চোখের কোণে তখন জল। কুয়াশার ওপারে উপস্থিত হয়েছেন আমার আরাধ্যা দেবতা, যে ভক্তের কথা শুনে নেমে এসেছেন এই মর্তলোকে। আদৌ কি তাই? আমি স্বপ্ন দেখছি না তো? কেমন যেন একটা ঘোর লাগা পরিস্থিতি আমার। আমি করজোড়ে নিবেদন করলাম, মা, তুমি প্রাণ ভিক্ষা দাও মা। নারী কণ্ঠ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কিন্তু তারানাথ, যা নিয়তি তাকে খণ্ড করার শক্তি কি কারোর হয়? সন্ধ্যাবেলা যখন মণি জলার মাঠের পাশ দিয়ে ফিরছিল একা একা খেলা সেরে, সেই সময়তে তার মুখোমুখি হয়েছিল আটেশ্বর ঠাকুর। লোকে তাকে বলে নিশি দেবতা। তার সাথে দেখা হলে বা মুখোমুখি হলে মানুষ ভয়ানক জ্বর ব্যাধিতে আক্রান্ত হয়। তাকে আটকানোর ক্ষমতা কারো নেই। আমার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। বললাম, মা, তুমি রক্ষা করো মা। তুমি তো সব পারো মা। তুমি এই জগতের অধিষ্ঠাত্রী দেবী। তুমি সকল রোগ ব্যাধি এর ঊর্ধ্বে। তুমি পারবে না আমায় আমার এই বোনের জীবন ভিক্ষা দিতে, তাকে আবার সুস্থ করে দিতে মা? তোমার কাছে আমার কেবল এই বাসনা, তুমি আবার আগের মতো করে দাও মনিকে। আগের মতো সুস্থ করে দাও মনিকে। আবার আগের মতো সুস্থ করে দাও। আমি আকুল নয়নে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লাম। শুনতে পেলাম দেবী বলছেন,
তবে নিয়তিকে তো কেউ আটকাতে পারে না। আমি তোর বোনকে সুস্থ করে দিচ্ছি, কিন্তু মনে রাখবি, যা হবার তা হবেই। সদা সর্বদা তাকে চোখে চোখে রাখবি, কখনো চোখের আড়াল হতে দিবি না। আর একা একা যেন সন্ধ্যাবেলা সে কখনোই অন্ধকারে পুকুর ঘাটে বা মাঠের পানে না যায়, কখনোই নয়। যদি তাই হয় তাহলে তার মৃত্যু আটকানো আমার পক্ষেও কোনোদিন সম্ভবপর হবে না। কথাটা বলতে বলতে আস্তে আস্তে কণ্ঠখানা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। আমি চোখ তুলে তাকাই, কিন্তু কেমন যেন একটা ঘোলাটে ধোঁয়াশা আমাকে চেপে ধরে। বুঝতে পারি আমি ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলছি। যখন জ্ঞান ফিরল, দেখি সকালের রোদ আমাকে ঘিরে চেপে ধরেছে। আমার সামনে তখন মায়ের সেই পূর্বকায় স্নিগ্ধ শান্ত মূর্তি, মেঝেতে শুয়ে আছে মুনি। আমি ছুটে তার কাছে উপস্থিত হলাম। তার গায়ে হাত দিয়ে দেখলাম, এ কি অবিশ্বাস্য, তার গা একদম ঠান্ডা। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। অল্পক্ষণ পরে এসে চোখ মিলে তাকালো। আমাকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলে, দাদা, আমি কোথায়? এভাবে কাঁদছো কেন দাদা? আমি কোনো মতে চোখের জলকে লাগাম দিলাম। মনিকে এসব বলা মনে হলো ঠিক হবে না বলে। আর কাল রাত্রেও কি ঘটেছে তা আমি স্পষ্ট করে সেই মুহূর্তে মনে করতে পারলাম না। শুধু মনে হলো মনি সুস্থ হয়ে গেছে, আর মনির এই সুস্থতাটা বজায় রাখতেই হবে। তারানাথের সিগারেট খানা কখন যেন শেষ হয়ে গিয়েছে। আমরা অবাক চোখে তার দিকে তাকিয়ে রয়েছি। তিনি সিগারেটের প্যাকেট থেকে আর একখান সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, কি ভাবছো, এখানেই বুঝি গল্প শেষ? না, যদি এখানেই গল্পটা শেষ হতো তবে আমার থেকে ভারী আনন্দ আর কেউ পেত না। তবে সেদিন বিশালাক্ষী দেবী যে বিধান দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে ঠিক। নিয়তি কেউ বাঁধতে পারে না, কেউ তাকে আটকাতে পারে না, সে স্বয়ং দেবতাও নয়। তারানাথ সিগারেটে একটা লম্বা টান মেরে পুনরায় বলতে আরম্ভ করলেন, ওই ঘটনা হয়ে যাওয়ার পরে পরিবারের লোকেরা বেজায় খুশি হলো। পরের দিন ডাক্তার অবশ্যই এসেছিল, তবে সুস্থ মনিকে দেখে তাকে ফিরে যেতেই হয়েছিল। কাকিমা আমার হাতে হাত রেখে বলেছিলেন, তারানাথ, তুই তুই অসম্ভবকে সম্ভব করেছিস। এমনও কি হয়? সমস্ত বাড়িখানা জুড়ে আবার আগের মতো খুশি ভরে এলো। আমিও তো বেজায় খুশি। আবার বাড়ি জুড়ে মনির হাসি মুখখানা ঘুরে বেড়াতে লাগলো। একদিন বিকালের দিকে তাকে কাঁধে করে চাপিয়ে জলার মাঠের দিকে ঘুরতে নিয়ে গেলাম। তবে কিছুই হলো না। ভাবলাম বুঝি সমস্ত বিপদ কেটে গিয়েছে। আগেই বলেছি, একটানা বাড়িতে আমি কোনোদিনই থাকতে পারিনি। বেশ কয়েকদিন বাড়িতে থাকার পর আমার মনটা সেই পূর্বের মতো আবার বাড়ি থেকে বেরোনোর জন্য ছটফট করতে লাগলো। তাই হঠাৎ একদিন সবার নজর এড়িয়ে ফের বেরিয়ে পড়লাম। সাধু সঙ্গের খোঁজে এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেক দিন কেটে গেছে। এরপর বেশ 2-4খানা বছর কেটে গিয়েছে। মাঝখানে বেশ কয়েকবার ঘরে এসেছি, তারপরে আবার একইভাবে বেরিয়ে পড়েছি বাইরে। অনেকদিন কেটে গিয়েছে সেই রকম করে। এভাবে ঘুরতে ঘুরতে যখন একবার উৎকল প্রদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে রয়েছি, হঠাৎ সে সময় মনে হলো মনের ভেতর সেই পূর্বের অনুভূতিটা আবার জেগে উঠেছে। মনে হচ্ছে মনটা আবার ঘরের জন্য টানছে। কেউ একজন আকুল হয়ে আমাকে ডাকছে সেখানে যাওয়ার জন্য। আবার কি হলো? মন আমার এমনভাবে আবার ঘরের জন্য ডাকছে কেন? শেষে আর থাকতে না পেরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এবারে বাড়ি এসে যে ঘটনার সম্মুখীন হলাম
তার কল্পনাও আমি করিনি কখনো। গোটা ঘরখানা জুড়ে বহু লোকের সমাগম হয়েছে। তাদেরকে পাশ কাটিয়ে আস্তে আস্তে প্রবেশ করলাম বাড়ির অভ্যন্তরে, এবং সেখানে যা অপেক্ষা করছিল আমার জন্য তা আমি স্বপ্নেও ভাবিনি। ঘরের দাওয়ায় একটা যেমন তেমন খাটের শোয়ানো রয়েছে মণিকে। এ কি, এ তো মনি! তার সারা শরীর সাদা কাপড়ে জড়ানো, বর্ষা কোমল মুখে মৃত্যু পরবর্তী রুক্ষ শীতলতা। একপাশে কাকিমা বসে রয়েছেন স্থাণুর মতো। চোখ দিয়ে তার তখন অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ছে। আমাকে দেখতে পেয়ে মা ঝাঁপিয়ে পড়লেন আমার বুকে। কান্না ভেজা কণ্ঠে কেবলই বলতে লাগলেন, এ কি হলো রে তারানাথ? এ আমাদের কি হলো? মনিটা কিনা শেষে আমাদের ছেড়ে চলে গেল। বাবা কাকারা একপাশে দাঁড়িয়েছিলেন। ওদের মুখে উদাস কাঠিন্য, চোখে জল নেই। বুঝলাম ওদের এই মুহূর্তে শক্ত হওয়া ছাড়া উপায় নেই। ওরা ভেঙে পড়লে মহিলাদের সামলাবে কে? আমি নিজেই কি সান্ত্বনা দেব আমি জানি না। কেবল পায়ে পায়ে এগিয়ে গেলাম মনির বিছানার দিকে। চাদর থেকে তার হাতখানি কেবল বেরিয়েছিল। হাতখানি চেপে ধরলাম। আমার চোখ দিয়ে অজান্তেই গড়িয়ে পড়ল জল। ভালো করে একবার মনির মুখের দিকে তাকালাম। একটা জিনিস খেয়াল করলাম বটে, মনির ফর্সা মুখের উপর কপালে ছোট্ট একখানা টিপ বেসামাল হয়ে পাশের দিকে সরে গেছে। আঁচড়ানো চুলের সিঁথিটা সামান্য লাল। প্রথমটা চমকে উঠেছিলাম, তারপর বুঝতে পারলাম মনির বিয়ে হয়েছিল। আমি জানতে পারিনি, আর জানবই বা কি করে? এই এক পথরোগ যা আমাকে পাগল করে ছুটিয়ে নিয়ে চলেছে। এদিক থেকে ওদিকে ছুটেই চলেছি। কিছু কি জানতে পেরেছি? নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগলো। কেন আমি মনির সাথে ছিলাম না? হঠাৎ যেন মনে পড়ল সেই অনেক দিন আগে দেবী বিশালাক্ষী মাতার মন্দিরের কিছু টুকরো স্মৃতি। দেবী বলেছিলেন, নিয়তিকে আটকানোর ক্ষমতা কারোর নেই। এই নিয়তি এসে আজ নিয়ে গেল মনিকে আমাদের থেকে দূরে। আমার চোখের জল যেন বাদ মানল না। মনকে বোঝানোর চেষ্টা করলাম শক্ত হতে হবে, কিন্তু তখন কে কার কথা শোনে? অবশেষে মনকে শান্ত করে উঠে দাঁড়ালাম। সৎকারের বন্দোবস্ত করতে হবে এই বেলা। বিষণ্ণ মুখে সমস্ত আয়োজন করা হতে লাগলো। তবে একটা কথা মাথায় এলো, মনির যদি বিবাহ হয়েই থাকে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কোথায়? চারিদিকে চেনা মুখ। পাকা পেয়ে যতীন খুড়োকে জিজ্ঞাসা করলাম ব্যাপারখানা। খুড়ো যা বললেন তা হলো এই, শ্বশুরবাড়ির কেউ দেহ সৎকারের দায়িত্ব নেয়নি। মারা যেতে দেহ বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজেদের কাজ শেষ করেছে। পাষণ্ড কোথাকার। মনে মনে ওর ভয়ানক রেগে উঠলাম। তবে সে সময় রাগের নয়, তাই মনকে শান্ত করলাম। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে। গোটা আকাশ জুড়েই তখন আমাদের মনের মতোই বিষণ্ণ একটা রং ছড়িয়ে পড়েছে চারিদিকে। মনির দেহ শ্মশান যাত্রার জন্য প্রস্তুত হলো। বেশ কয়েকজন মিলে আমরা রওনা দিলাম তার সৎকারের উদ্দেশ্যে। শ্মশান গ্রাম থেকে অনেকখানি দূরে। আমরা দেহ নিয়ে অগ্রসর হলাম শ্মশানের উদ্দেশ্যে। ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগলো। শ্মশানে এসে উপস্থিত হলাম যখন, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। গোটা শ্মশান জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা এবং ঘুটঘুটে অন্ধকার। দেহ যথাস্থানে রেখে কাঠ কাটা তোড়জোড় করা হলো। দেহকে তো আর একা একা ফেলে রেখে যাওয়া যায় না, তাই আমি বসে রইলাম মনির মৃতদেহের পাশে।
বাকিরা কাঠ কাটার জন্য এদিক ওদিক অগ্রসর হলো। এতদিন বহু শ্মশানে মশানে রাত কাটিয়েছি, তাই শ্মশানে একা থাকতে আমার কোনো ভয় নেই। অনেকের শ্মশানে থাকতে বুক কাঁপে, তবে বুঝলে শ্মশানে ভয়ের কিছু নেই বলেই আমার বিশ্বাস। আসলে তা বড় পবিত্র জায়গা। আমি একা একা চুপটি করে বসে রইলাম মনির মৃতদেহের পাশটিতে। ঝিঝি পোকার অবিশ্রান্ত ডাক আর মধ্যে মধ্যে শিয়ালের চিৎকার ভেসে আসছে। আর চারিদিকে কোথাও যেন কোনো আওয়াজ নেই, যেন গোটা পৃথিবী চুপ করে রয়েছে আজকে। হঠাৎ একটা খসখস আওয়াজে আমি সম্বিত ফিরে পেলাম। এদিক ওদিক তাকিয়ে একবার দেখলাম, কিন্তু কিছু নেই। এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বর আমার কানে এলো। দাদা, তুমি এসেছ? আমি চমকে সামনে তাকালাম। দেখিয়ে কি মনির মৃতদেহ উঠে বসেছে। কি মনি? আমার গলাটা ঈষৎ কেঁপে গেল। হ্যাঁ দাদা, তোমায় একবার দেখার ইচ্ছে ছিল। অনেকদিন ভেবেছিলাম মরার আগে বোধহয় একবার দেখতে পাবো, তবে চিতে ওঠার আগে যে তোমায় দেখতে পাচ্ছি, এই ঢের। আমার বড্ড অপরাধী মনে হতে লাগলো নিজেকে। মুখে কিছু কথা বললাম না। সে আবার বলে বসলো, দাদা, তুমি রাগ করো না আমার উপর। কোনো রাগ আমি করিনি। তোমায় একবার দেখতে পেলাম, এরপরে আমি স্বচ্ছন্দে পরলোক গমন করতে পারবো। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মনি, তোর এমন অবস্থা হলো কি করে? রোগে ভুগে নাকি অন্য কোনো কারণে? মনি একবার মৃদু হাসলো, তারপর বলল, বাবা মা অনেক ঘটা করে বিয়ে দিয়েছিল চাঁদডাঙ্গা গ্রামের মোড়ল মশাইয়ের ছেলের সাথে। তবে তারা কি আর জানতো শ্বশুর বাড়িতে আমার যে কি অবস্থা হবে? উঠতে বসতে মুখ ঝামটা, তার উপর আবার স্বামীর চরিত্র যে একেবারে বাঁধিয়ে রাখার মতো ছিল, তার নিজে মুখে বলি কি করে? প্রতি রাতে এসে মদ্যপান, শারীরিক অত্যাচার নিত্যদিন চলছিল। মা বাবাকেও মুখে কিছু বলতে পারিনি, আর বলবোই বা কি করে? তাদের সাথে কি আর দেখা হয়েছিল? ভাবছিলাম এমন কষ্ট পাওয়ার থেকে উপরে তুলে নেওয়াই ভালো হবে। হ্যাঁ, আমার সেই মনোবাঞ্ছা পূরণ হতে বেশি দিন সময় লাগলো না। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা পুকুরঘাট থেকে বাসন মেজে ফেরার সময় যেন একটা কেমন অনুভূতি হলো। সেই যে ঘরে এসে শুলাম, তারপর থেকে আর উঠতেই পারলাম না। কবিরাজ বিধান দিল ভয়ানক নিউমোনিয়া, এ রোগ ছাড়বার নয়। তাই ওরা করলো কি, আমাকে তুলে ফেলে দিল গোয়াল ঘরে। সেখানে কদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ অব্দি হাল ছাড়তেই বাধ্য হলাম। এতখানি বলে মনি সামান্য থামলো। আমি স্তব্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকলাম। বিশালক্ষী দেবী নিধান দিয়েছিলেন নিশি দেবতা একবার আমাকে ছেড়েছে, কিন্তু পুনরায় যদি আবার তার মুখোমুখি হই তাহলে তিনি আমাকে জমালয়ে না নিয়ে ছাড়বেন না। বোধহয় তাই হলো, আবার নাও হতে পারে। তবে এটা ঠিক যে নিয়তিকে কেউ আটকাতে পারবে না। মরা আমার কপালে কয়েক বছর আগেই লেখা ছিল। তুমি না থাকলে বোধহয় সেই রাতেই। মনি চুপ করে গেল। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, দেখিয়ে কি মনি সেই পূর্বের মতোই খাটিয়ায় শুয়ে আছে। মশাল হাতে কয়েকজন লোক দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম ওদের কাঠ কাটা সম্পন্ন হয়েছে।
এগিয়ে আসছে চিতা সাজাবার জন্য। ব্যাপারখানা বুঝতে পারলাম কিভাবে একজন ফুলের মতো নিষ্পাপ মেয়ের উপর অত্যাচার সাধন করেছে কিছু ক্ষমতাবান মানুষ। এবার তাকে বিদায় দেওয়ার পালা। আমি পরম মমতায় মনির চুলে হাত বুলিয়ে দিলাম শেষবারের জন্য। সেখানেই থাকিস, ভালো থাকিস রে মনি, ভালো থাকিস। জানলা থেকে আসা অল্প আলোয় চোখে পড়ল তারানাথের চোখের কোনা দুটো ভিজে গিয়েছে। তারানাথ চুপ করে রইলেন। তারপর অল্প হেসে বললেন, তবে কি বলতো, নিয়তি ছাড়া পৃথিবীতে আর একটা জিনিস রয়েছে, তা হলো কর্মফল। পাপ বা পুণ্য যাই করো না কেন, তার ফল তোমাকে এ জীবনেই ভোগ করে যেতে হবে। মনির মৃত্যুর অনেক দিন কেটে গিয়েছে, কিন্তু তখনও বাড়িতে রয়ে গিয়েছি। বাড়ির লোকেদের সামাল দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ একদিন সকালের দিকে বেতাইতলার বাজারের দিক থেকে ফেরার সময় দেখতে পেলাম আমাদের গ্রামের বৃদ্ধ ভূষণ চক্রবর্তী মশাই হাঁটতে হাঁটতে এদিকেই আসছেন। অনেকদিন পর তার সাথে দেখা হলো। আমাকে দেখতে পেয়ে তিনি থামলেন। বললাম, চক্রবর্তী মশাই, ভালো আছেন তো? তিনি খানিকটা দনমনো করে শেষ পর্যন্ত বললেন, সে আছি, কিন্তু একটা কথা বলার ছিল। তোমাদের বাড়ির ওদিকেই যাচ্ছিল, তা রাস্তায় তোমার সঙ্গে যখন দেখা হলো তখন তোমাকে ব্যাপারটা বলেই দিই। হ্যাঁ, বলুন, কি ব্যাপার? আমি সকৌতূহলে জিজ্ঞাসা করলাম। আসলে কিভাবে যে বলি, আসলে আমি পাশের গাঁয়ে একটা কাজে গিয়েছিলুম, মানে ওই চাঁদরাঙায়। তা সেখান থেকেই খবরখানা পেলুম আমাদের মনির শ্বশুর বাড়িতেও এখন যে এক শোকের পরিবেশ। মনির বর গত 10-12 দিন হলো মারা গিয়েছে ওলা উঠোয়। সে কি জ্যাঠামশাই, এ কি বলছেন আপনি? হ্যাঁ বাবা তারানাথ, যা শুনলুম তাই তো বলছি। মারণ রোগ স্বামী স্ত্রী দুজনকেই পরলোকে নিয়ে গিয়ে তবে শান্তি পেল। ভগবানের কি খেলা, আমাদের মতো বুড়োগুলোকে বাঁচিয়ে রেখেছে, আর এমন তরতাজা দুটো প্রাণকে নিয়ে গেল জমালয়ে। চক্রবর্তী মশাই আর দাঁড়ালেন না, গজগজ করতে করতে চলতে লাগলেন। আমি স্তব্ধ চোখে একবার সামনের দিকে তাকিয়ে কেবল এক রাশ দীর্ঘশ্বাস ফেললাম। শুনছিলেন আমাদের প্রথম কাহিনী তারানাথ তান্ত্রিক ও মণি। শুরু হচ্ছে দ্বিতীয় কাহিনী প্রতাপপুরে কে। শুনতে থাকুন। হাত থেকে নৌকার দাঁড়টা একপাশে ছুঁড়ে ফেলে দেয় মোহন। মনের মধ্যে এক রাশ রাগ জমে রয়েছে এখন। শুধু শুধু তার বউ আজ সকালে ঝগড়াটা করল। মোহনের তো তেমন কোনো দোষ নেই, কি বা করেছে সে? না হয় একটু বেশি ঘুমায়, এটা এত বেশি দোষের নাকি? আসলে একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম সহজে ভাঙে না। এছাড়া সে আর কি করেছে? তবে একটা কাণ্ড ঘটেছিল বটে। হ্যাঁ, রাতের বেলা বেজায় জোরে বৃষ্টি নেমেছিল, আর তারই ফলস্বরূপ ঘরের চাল ফুটো করে দিয়ে বৃষ্টির জল এসে ঘরের মেঝে এমনকি বারান্দার মাটি পর্যন্ত ভিজিয়ে দিয়ে গেছে। বউ বেজায় হাঁক ডাক করছিল, কিন্তু বউয়ের ডাকে তার ঘুম ভাঙেনি। এমনকি বৃষ্টির জল গায়ে এসে পড়ে তাকে ভিজিয়ে দিয়ে গেলেও মোহনের ঘুম ভাঙেনি। যখন ঘুম ভেঙেছে দেখেছে গোটা বিছানাটা জলে ভিজে গেছে। শুধু কি বিছানা, গোটা ঘরে জল থই থই করছিল। বউ ঘরের চাল থেকে ভেসে আসা জলে সারা রাত ভিজেছে। এতে মোহনের কি সত্যিই খুব দোষ আছে?
ডিঙির উপরে থাকা ছোট্ট একটা ঢিলকে জলের মধ্যে ফেলে দিয়ে মোহন ভাবলো, ধুর, এসব আর ভালো লাগে না। প্রতি বছর বর্ষা আসার আগে এই খড়ের চাল পাল্টাও, অত পয়সা কোথায় তার? তারপরেও কি শান্তি আছে? সেই ফি বছর আবার এই ঘরের চাল বেয়ে বেয়ে ঘরের ভেতরে জল পড়বে। কবে যে একটা টালির বাড়ি হবে কে জানে, আর কবে যে এই টালি কেনার মতো সামর্থ্য হবে তার কে জানে। মোহন উদাস চোখে অন্ধকার কালো জলের পানে তাকিয়ে থাকে। কোথায় যেন শুনেছে সে ওই গঞ্জের কাছে কম দামে নাকি ভালো টালি পাওয়া যায়, সেখানে একবার খোঁজ করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে দাঁড়টা আবার হাতে তুলে নেয় মোহন। বাড়িতে ফেরা দরকার এই বেলা। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে সেই কতক্ষণ আগে। চারপাশে আঁধার নামতে শুরু করেছে। আঁধার নামলে এই ভাষাই তলার কাছে জল আর আকাশের মধ্যে ফারাক বোঝা দেয়। ভাষাই তলায় এই দিঘিটা নেহাত ছোট নয়। দাঁড়খানা জোরে জোরে টানতে শুরু করে মোহন। আর ঠিক তখনই ভাষাই তলায়ের বাম পাশে যে ছোট মরা পোড়া জমি রয়েছে, সেই জমির কাছ থেকে যেন কিরকম একটা হাসির শব্দ শুনতে পেল মোহন। কে যেন হাসছে। হাসির শব্দটা একভাবে আসছে না, চাপা আওয়াজ। মাঝে মাঝে যেটা আসছে আবার পরক্ষণে যেন থেমেও যাচ্ছে। এই এত রাতে এখানে হাসছে কে? মোহনের মনে কেমন যেন সন্দেহের উদ্রেক হয়। কোনো রকমে ডিঙিটাকে দিঘির পাড় ঘেঁষে নিয়ে যায় মোহন। তারপর দাঁড়ের শব্দ না করে আস্তে আস্তে জল ডিঙিখানা বাইতে থাকে সে। যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে। আরো একটু এগোতেই আধো অন্ধকারে মোহন দেখতে পেল কি যেন একটা নড়াচড়া করছে। একটা অজানা আশঙ্কায় মোহনের বুকখানা ঘন ঘন ওঠানামা করতে লাগলো। ডিঙিতে একটা লণ্ঠন ছিল বটে, তবে আকাশ ভর্তি করে চাঁদ ওঠায় সেটা আর জানে। মোহন চাপা উত্তেজনায় আস্তে আস্তে এগিয়ে গেল অন্ধকারের মধ্যে সেই অজানা বস্তুটির উৎস লক্ষ্য করে। চাঁদের হলুদ আলোয় মোহনের নজরে এলো দিঘির ধার ঘেঁষে কি যেন একটা তার দিকে পিছন ফিরে মাটির উপরে থাবড়া খেয়ে বসে আছে। তার সামনে কালো রঙের কিছু একটা পড়ে আছে। হ্যাঁ, আরো একটা শব্দ শুনতে পাচ্ছিল মোহন। একটা কচকচ শব্দ, যেন কিছু চিবিয়ে খাচ্ছে। মোহনের ভয় করছিল বটে, তবে সে নেহাত ভীতু ছিল না। তাই এহেন অবস্থায় শটান প্রশ্ন করল, আই কে রে ওখানে? সত্যি করে বল, সত্যি করে বল, ওখানে কে? মোহনের কথায় শব্দটা বন্ধ হলো, তবে সেই পিছন দিকে ঘুরে থাকা মূর্তিটা যেন আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মোহনের মনে হলো যেন ওই মূর্তিটা সাধারণ মানুষের চেয়েও লম্বা। এত লম্বা কোনো মানুষ মোহন দেখেনি। হতে পারে কিনা তাতেও তার সন্দেহ আছে। মোহন দাঁতটাকে শক্ত করে চেপে ধরে হাতে। ছায়া মূর্তিটা উঠে দাঁড়িয়ে পিছনের দিকে ঘুরতেই চাঁদের আলোর তার মুখটা ভালোভাবে দেখতে পায় মোহন। গোটা মুখে ছড়িয়ে রয়েছে রক্ত। লম্বা লম্বা সাদা হিংস্র সদন্তগুলো। একজোড়া লাল চোখ যেন মুখ থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মূর্তিটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে একটা ফ্যাঁসফ্যাঁসে গলায় হাসল। রক্ত জল করা সে হাসি। তারপর খুব চাপা স্বরে বলল, কিরে মোহন নাকি? বেশ বেশ বেশ, ভয় পাস নে, বড্ড খিদে লেগেছিল। বলে আবার সেই ফ্যাঁসফিসিয়ে হাসল। তারপর আগের মতো বসে একভাবে কি যেন করতে লাগলো। মোহন তার দাঁড়ে ভর দিয়ে কিছুটা ঝুঁকে একবার দেখার চেষ্টা করল। চাঁদের আলোয় খানিক যা নজরে এলো তাতে তার দম বন্ধ হয়ে আসতে চাইছিল যেন। অন্ধকারে ছায়ামূর্তিটা চিবিয়ে খাচ্ছে একটা মুরগি। চাপ চাপ রক্ত লেগে আছে চারিপাশে। মুখ দিয়ে একটা গোয়ানি বেরিয়ে আসতে চাইল মোহনের।
তবে সেটাকে কোনো মতে প্রতিহত করে শক্ত করে চেপে ধরল দাঁতটা। না না, আর এক মুহূর্ত নয় এই জায়গায়। এই অবধি বলতে বলতে থামল তারানাথ। হঠাৎ গল্পে বাধা পড়তে আমরা কিছুটা ব্যাকুল হয়ে উঠলাম। তবে তারানাথের তাড়া নেই বুঝলাম, কারণ তখনই সে প্রশ্ন করলে, আরে বাহ, তোমাদের কি খিদে টিদে পায় না নাকি? হ্যাঁ হয়ে গল্প শুনছো কেবল? আরে উদরপূর্তি করো হে, খাবার যে জড়িয়ে এলো। আসলে হয়েছে কি, আমার চেনা একজন মক্কেল এসেছিল আজকে। আমার নিদানে তার পরিবারে আক্ষরিক অর্থে সমৃদ্ধ হয়েছে, তাই সকাল সকাল বেশ কিছু নগদ অর্থপ্রাপ্তি হয়েছে আমার। তোমাদের তো আর সবসময় খাওয়াতে পারি না, আজকে যখন কিছু টাকা পাওয়াই গেছে, তাই তা দিয়ে তোমাদের জন্য একটু ওই তেলে ভাজা মিষ্টি আনিয়েছি। আমার ঘরে আর কে হিবা আছে বলো দেখি? এক ওই চারিমা ছিল, তারও তো বিয়ে দিয়ে দিয়েছি, সে সুখে শান্তিতে ঘর টর করছে। এখন তো আমার মনেও শান্ত। ভাগ্যিস সাত সকালে এমন মক্কেল জুটেছিল, তাই তো বেশ 2 পয়সা আমদানি হয়েছে। দেবী বলেছিলেন খাওয়া পড়ার অভাব আমার কোনো কালেই হবে না। তার কথাখানা যে কি পরিমাণে ঠিক তা প্রতি পদে পদে বুঝতে পারি। খাও হয়ে তোমরা খাও। কথাখানা সত্যি, আমাদের সামনে খাবার জোড়াচ্ছিল। তবে তারানাথের গল্পে এমন জাদু রয়েছে যে খাদ্য রসনার থেকেও গল্প রসনা গ্রহণ আমরা বেশি উপযোগী মনে করেছিলাম। তারানাথের কথায় কিশোরী কথা না বাড়িয়ে হাসি মুখে সামনে রাখা তেলে ভাজার ঠোঙা থেকে তেলে ভাজা তুলে নিয়ে মুখে পুরে দিয়েছিল কেবল। আমিও আর কথা না বাড়িয়ে একটা তেলে ভাজা তুলে নিয়ে মুখে পুরেছি। তখন কিশোরী বলল, আপনার প্রসার যখন ফিরতে শুরু করেছে তাহলে তো আর কথাই নেই, এবার প্রতিদিন খাওয়াতে হবে ঠাকুরমশাই। তারানাথ মিটিমিটি হাসলেন কেবল। আজকে সন্ধেটা অবশ্য শুরু করেছিল কিশোরী। সেই সবার আগে বেতের মোড়ায় বসে পড়ে বলেছিল, বাইরে জোর বৃষ্টি শুরু হয়েছে কিন্তু ঠাকুরমশাই, আজ কিন্তু আমাদের একটা ভালো গল্প বলতেই হবে। অনেকদিন বেশ তেমন ভয়ের গল্প শোনাননি, আজ এমন ভয়ের গল্প বলবেন যেন রাতের অন্ধকারে বাইরে বেরোতে ভয় হয়। অন্যদিন হলে এসব কথা শুনে তারানাথ হয়তো খেয়ে দিয়ে দিতেন, কিন্তু আজ তিনি এই কথায় সামান্য হেসে উঠে বললেন, এমন কিছু হয় না বুঝলে, ভয়ের গল্প কিংবা এমন ভয়ের কথা হয় না যা শুনলে রাতের বেলা অন্ধকারে তোমরা ভয় পাবে। আহা, তোমরা তো এখন আর ছোট নও, তোমরা তো অনেক বড় হয়ে গিয়েছ। ভয় তখনই লাগে যখন বয়স থাকে ছোট। আর বিজলি বাতিতে ভরা এই কলকাতাতে ভূতের ভয় আর কোথায়? বৃদ্ধ একটা হাঁফ ছেড়ে বলেছিলেন, তাছাড়া কোনটা আসলে খুব ভয়ের গল্প তা আমি বলতে পারি না। যখন যা মনে পড়ে তখন তোমাদের সেই কথাটাই বলে দিই। তবে তোমরা যখন বলছো তখন আজ একটা তেমনই ভয়ের গল্প বলার চেষ্টা করব। কিন্তু কি বলতো, ভয় হলো আসলে মনের অনুভূতি। আমার কাছে যেটা ভয়ের তোমার কাছে সেটা নাও হতে পারে, আবার উল্টোটাও হতে পারে সত্যি। তবে মানুষের আসল ভয় মানুষকেই। সেই ভয় নিয়েই একটা করুণ কাহিনী আজ তোমাদের বলবো, শোন। অনেক দিন আগেকার কথা। সেবার আমারই এক বন্ধুর সাথে তার বাড়িতে বেশ কয়েকদিন থাকার জন্য গিয়েছিলাম। বন্ধু বলতে ওই আমাদেরই গ্রামেরই এক ছেলে আমাদের সঙ্গেই থাকতো। তারপর একটু বড় হতে সে তার মা বাবার সঙ্গে কি কারণে যেন গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। এককালে তার সাথে খুব ভাব ছিল, তাই সে আবার গ্রামে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, অনেক জোরাজুরি করলো তার গ্রামে যাওয়ার জন্য। কিছুতেই আমায় ছাড়তে চায় না, তাই বাধ্য হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটা পথে, কিছুটা আবার গরুর গাড়িতে করে
গিয়ে একটা বাকিটা রেলগাড়িতে চড়ে প্রায় 2 দিনের ধকল সামলে শেষ অবধি পৌঁছালাম তার বাড়িতে। গ্রামের নাম ছিল প্রতাপ, প্রত্যন্ত গ্রাম যাকে বলে আর কি। সেই প্রতাপপুর তখনও ছিল ঠিক তেমনি, আসলে বাংলাদেশের আর 5টা গ্রামের মতো সাধারণ গ্রাম। আমিও গ্রামে বড় হয়েছি, অথচ তারপরেও বলছি প্রতাপপুর আসলে নিতান্তই প্রত্যন্ত গ্রাম। বুঝতেই পারছো সেই গ্রামের অবস্থা কেমন হবে। তবে প্রতাপপুরে দেখার মতো কিন্তু অনেক কিছুই ছিল। মস্ত বড় একখানা দিঘি, তার টলটলে জলরাশিতে নিজের মুখ অবধিও দেখা যায়। কেবল কি জল, বিস্তীর্ণ দিঘির একপাশে দাঁড়িয়ে ওপারে তাকালে মনে হতো বুঝি এই তো স্বর্গলোক। লোকে এই জায়গাটাকে বলতো ভাষাইতলার দিঘি। এছাড়াও ছিল একটা বড় খেলার মাঠ, সেই মাঠে জমে থাকতো সবুজ ঘাস, আর যেদিকে চোখ যায় সেদিকে ধানের জমি। সোনালি ধানের রাশি দেখে মনে হতো যেন মাঠে কেউ সত্যি সোনা ছড়িয়ে রেখেছে। ছিল একটা মস্ত বড় অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছ যে কত বছর ধরে সেখানে টিকে রয়েছে সে কথা কেউ জানে না। বন্ধুর সঙ্গে এখানে ওখানে ঘুরতে ঘুরতে প্রায় 2-3 দিন অবধি কেটে গেল দিব্যি। পরের দিন বাড়ির দাওয়ার কাছে বসে সকালে কি যেন একটা খেতে খেতে বাইরে বেরিয়ে এসেছি। এমন সময় দেখি বন্ধু চিন্তিত মুখে উঠোনের একপাশে পায়চারি করছে। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, সকাল সকাল মুখের অবস্থা এমন কেন? ও, তোমাদের তো বলাই হয়নি। আমার বন্ধুর নাম কানা ছিল খাসা, তার নাম ছিল কমল। আমার প্রশ্ন শুনে উদ্বিগ্ন গলায় কমল আমায় বলল, হয়েছে কি, কাল রাতে আমাদের গ্রামের ওই মোহন মাঝি নৌকো নিয়ে ফেরার সময় ভাষাইতলার দিকে ওই এক দিঘির ঘাট আছে, সেখানে কি যেন একটা দেখেছে। দেখেছে মানে কি? কি দেখেছে এমন যাতে এত চিন্তাগ্রস্ত মুখে ঘুরছিস? আমি তো নিজেও জানি না ঠিক মতো যে ও কি দেখেছে, তবে যা দেখেছে তা বড় ভালো কিছু নয়। মোহন তো নিজেও চাই কিছু ভালোভাবে বলতে পারছে না। বেশ ভয়ে যে পেয়েছে তা কিন্তু ঠিক। একটু আগেই তো রামু ধোপার মুখে আমি খবর পেলুম। একটা কাজ করো, তুমি বরং আমার সঙ্গে মোহনের বাড়ি চলো, বোধহয় সে বাড়িতেই আছে। আর তার তো ভীষণ ভয় টয় পেয়ে কাল রাত থেকে একেবারে ধুম জ্বর। তার কাছে গিয়ে না হয় সমস্ত শোনা যাবে। আমি আর দেরি করলাম না। মনের ভেতরটা কেমন যেন ডাকতে আরম্ভ করেছে। বন্ধুর সঙ্গে মোহনের বাড়িতে গিয়ে দেখি সে বিছানার উপর শুয়ে আছে, ভীষণ জ্বর তার। বিছানার কাছে বসে তার বউ তার মাথায় জলপট্টি দিচ্ছে। ইতিমধ্যেই গ্রামে 2-4 জন লোকও সেখানে জড়ো হয়েছে। কমল এদের পরিচিতই ছিল, তাই আমাদের দেখে তারা পথ করে নিল। মোহন ঘরেই আছে। ঘরের ভিতরে ঢুকে কমল আমায় পরিচয় করিয়ে দিল। আমি তন্ত্রচর্চা করি শুনে মোহন সেই জ্বর থাকা অবস্থাতেই আমার পা জড়িয়ে ধরতে গেল। আমি তাকে শান্ত করে বিছানায় আবার শুইয়ে দিয়ে বললাম, আহা, তোমার শরীরটা ভালো না, এখন উঠতে হবে না, তুমি শুয়েই থাকো। বলো তো ব্যাপারটা কি হয়েছে? মোহনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে আসে। সে জড়ানো গলায় বলে চলে তার গত রাতের অভিজ্ঞতাটা। তারপর কিয়ৎক্ষণ চুপ করে থেকে বলে, ওই মূর্তিটা এমন ভাবে কথা বলল যেন মনে হলো সে আমাকে চেনে। কিন্তু ঠাকুর মশাই, বিশ্বাস করুন, অমন বিভৎস মূর্তি এর আগে আমি কখনো দেখিনি। বুঝতে পারলাম মোহন এমন কিছু একটা দেখেছে যা আসলে বোধহয় সাধারণ কিছু নয়। যে অমন ভাবে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে সে কি মানুষ হতে পারে? তবে কি পিশাচ কিংবা অলৌকিক কোনো শক্তি? আমার বুকটা হঠাৎ ধক করে উঠল। আমি বললাম, এর আগে এমন কিছু কখনো দেখেছিলে? মানে তোমাদের এই গ্রামে কি কেউ কখনো এরকম জিনিস দেখেছিল এর আগে? না ঠাকুর মশাই, আমাদের গ্রামে তো এমন কিছু ছিল না।
আমি তো এর আগেও অনেক রাতে ডিঙি নিয়ে ঘাটের দিক থেকে কিংবা ওইদিকে গোপালগঞ্জের ঘাট দিয়ে ঘুরে ঘুরে আমাদের ঘাটে ফিরে এসেছি, কিন্তু কখনোই ওরকম কোনো কিছু দেখিনি কোনো কালে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওটা কোনো মানুষ হতে পারে না। না না, এ মানুষ হতে পারে না। মোহনের গা হাত আবার ভয় কেঁপে উঠেছিল। মানুষ হতে পারে না কেন? মানুষ কি অমন লম্বা হয় নাকি? তার উপর অমন ভাবে কাঁচা মাংস। আমি চুপ করে রইলাম। বাকিদের চোখ মুখও ঈষৎ বিস্ফারিত। মোহন এলোমেলো ভাবে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু তার সেই কথা থেকে বোঝার মতো কিছু আমি পেলাম না। আমি তার মাথায় হাত বুলিয়ে কিছুটা সামাল দিলাম। তার কপালে হাত দিয়ে একটা মন্ত্র আউড়ে নিলাম। আশা করি এতে কাজ হবে। তারপর আমি আর কমল বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে সে কমল চিন্তিত মুখে বলল, কি হলো বলো তো তারানাথ? আমাদের গ্রামে তো এমন কিছুর কথা আমি আগে কখনো শুনিনি। কিছু একটা ভয়ঙ্কর হয়েছে, এবং আরো কিছু যে ঘটবে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন কি করা যায় বলো তো? এখন মোহন দেখেছে, এরপরে যদি অন্য কেউ দেখে, গ্রামের মহিলা, বয়স্ক, বাচ্চা সবই তো রয়েছে, কারো যদি একটা বিপদ ঘটে যায়। কমলের বলা কথাটা ভুল নয়, তার ভাবনাও অমূলক নয়। প্রতাপপুর বর্ধিষ্ণু গ্রাম, বহু লোকের বাস এখানে। কিন্তু ঘটনাটা আসলে কি সেটা জানার জন্য আমার একবার মোহনের বলা জায়গাটা যেতে হবে। আজ রাতেই যাওয়া যাক নাকি? গ্রামের দিকে সন্ধে ঝুপ করে নামে। ইতিমধ্যে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। মৃদু শিরশিরানি হাওয়া দিচ্ছে। কমল আমার সাথে যেতে চাইল, তবে আমি তাকে মানা করলাম। আমি একাই যাব বলে মনস্থির করলাম। কেবল ওর থেকে রাস্তাখানা জেনে নিলাম, তারপর পায়ে পায়ে এগোতে লাগলাম সেদিকে। গ্রামের এই এক বিশেষত্ব, সন্ধ্যা নামলেই যে যার ঘরে দোর বন্ধ করে শুয়ে পড়ে তাড়াতাড়ি। আজও তার অন্যথা হয়নি। রাত বেশি হয়নি বটে, তবে এখনই সারা গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা হানা দিয়েছে। দু চারটে রাত জাগা নিশাচর পাখি কর্কর সুরে ডাকতে ডাকতে এদিক থেকে ওদিকে উড়ে যাচ্ছে। ঝিঝি পোকা একটানা অবিশ্রান্ত ডাকছে, কান যেন বন্ধ হয়ে আসে। বেশ অনেকক্ষণ হাঁটার পর আস্তে আস্তে উপস্থিত হলাম মোহনের বলা ভাষাই তলার সেই দিঘির সামনে। প্রথমটা চারিদিকে চেয়ে বেশ ভালো করে দেখে নিলাম, কোথাও তেমন অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। দিব্যি ছিমছাম চারিদিক। ঘন ঝোপটার দিকে এইবার মনে হলো সবকিছু স্বাভাবিক দেখতে পেলেও আসলে কিন্তু তা নয়। কিছু একটা অবশ্য লুকিয়ে আছে এখানে, তার একটা হালকা আভাস আমি পাচ্ছি। জঙ্গলটা বেশ ঘন, আলো আনিনি, তাই অন্ধকারে চোখ বড় বড় করে ধীরে সুস্থে এগোতে লাগলাম। আস্তে আস্তে এগোতে এগোতে হঠাৎ করে এক জায়গায় একটা মৃদু হাসির আর একটা কচকচ শব্দে কিছু একটা চেবানোর আওয়াজ পেলাম। সচকিত হয়ে খুব ধীর পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে। ঝোপের মধ্যে লুকিয়ে থেকে দেখতে লাগলাম ব্যাপারখানা কি। ঝোপের এই জায়গাটাতে আচমকায় কিছুটা খোলা জায়গা, দিঘির একদম ধার ঘেঁষে। আস্তে আস্তে ঘন ঝোপের আড়াল থেকে যা দেখলাম তার জন্য প্রস্তুত তো ছিলামই না বটে, কিন্তু একই সঙ্গে ভয় উদ্রেককারী দৃশ্য বটে। একটা লোক অন্ধকারে, তার কালো ছায়ামূর্তি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। হাঁটু কেড়ে বসে কি যেন একটা চেবাচ্ছে, তারই একটা কচকচ শব্দ কানে আসছে আমার। হয়তো কোনো মুরগি টুরগি বা ওই জাতীয় কিছু একটা হবে। চাঁদের আলো হঠাৎ তার গায়ে পড়তে তার মুখখানা খানিক স্পষ্ট হলো। অদ্ভুত বিপদ সমূহ যা একবার দেখলে গায়ের রক্ত জল হয়ে যায়। অদ্ভুত আগুনের দৃষ্টি নিয়ে সে একখানা মুরগিকে মনের সুখে চিবিয়ে চলেছে।
মুরগির গায়ের পালক তার দাঁতের ফাঁকে ফাঁকে আটকে গিয়ে সেই মুখকে আরো ভয়াবহ করে তুলেছে। ভয় পায়নি বটে, তাও কোনো কারণে মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে গিয়েছিল বোধহয়। আর তাতেই সেই ভয়াবহ ছায়ামূর্তিটা সোজা আমার দিকেই তাকালো। আর তখনই চোখে পড়ল তার জ্বলন্ত দুই চোখ, যেন ভাটার মতো জ্বলছে। আমি চকিতে মুখ সরিয়ে নিলাম অন্ধকারে। বোধহয় সে আমাকে দেখতে পায়নি, কিন্তু আর এখানে থাকা চলে না, তাই দ্রুত পায়ে ছুটতে লাগলাম ঘন জঙ্গল পেরিয়ে। সে রাত্রে আর ব্যাপারটা কাউকেই জানালাম না, তবে এই ঘটনা লুকিয়ে রাখা তো যায় না, উচিত নয় বটে। তাই পরদিন সকালের কমলকে ব্যাপারটা জানালাম। সে প্রথমটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপরে বলল, এ কি বলছো কি তুমি তারানাথ? তুমি কি ঠিক দেখেছো? আমি মৃদু হাসলাম। অন্ধকার ছিল বটে, তবে ভুল দেখিনি, এটা আমি স্পষ্ট করে বলতে পারি। সে চিন্তামগ্ন মুখে বসে পড়ল দাওয়ায়। আস্তে আস্তে জড়ানো গলায় বলল, কিন্তু তুমি যেমন বর্ণনা দিচ্ছ তাতে বোঝা যাচ্ছে এ কোনো স্বাভাবিক মানুষ তো নয়, বরং অন্য কিছু। সে ব্যাপারখানা আমার মনেও এসেছে, এটা আমি বললাম। ঠিকই বলেছ, ওটা কোনো সাধারণ মানুষ নয়, কোনো ভয়ানক পিশাচ জাতীয় কিছু হবে। কমল সেই একই রকম ভাবে বলল, কিন্তু হঠাৎ করে এমন পিশাচের আবির্ভাব হলোই বা কি করে? আর আজকে কেবল মুরগি যে খাচ্ছে, কাল যদি ওর নজর গ্রামের মানুষগুলোর দিকে যায়? সেটাই তো হলো ভাববার বিষয়। কিন্তু এখন কি করা যায় তারানাথ? তুমি বলো, এর কি উপায় আছে? একে ঠেকানোর কোনো উপায় আছে কি? সে অবশ্যই কিছু একটা করতে হবে, তবে তার আগে জানতে হবে এই গ্রামে অস্বাভাবিকভাবে কারণ মৃত্যু হয়েছে কিনা। তোমার এ বিষয়ে কি জানা আছে? সে খানিকক্ষণ ভেবে মাথা চুলকে বলল, না, তেমন তো কোনো বিষয় জানা নেই। গ্রামে যাদের মৃত্যু হয়েছে বলে আমি জানি, তারা তো স্বাভাবিকভাবেই যেমন হয় আর কি, কিন্তু তেমন কোনো অস্বাভাবিক মৃত্যুর খবর তো আমি পাইনি। কিন্তু কমল, ওই ছায়ামূর্তি বলো আর পিশাচি যাই বলো না কেন, ওর চোখে যে জ্বলন্ত অগ্নিদৃষ্টি দেখেছি, তাতে মনে হয় ও ভয়ানক কোনো অতৃপ্তি নিয়ে অপঘাতে মরেছে। তার শোধ না তুলে সে বোধহয় ছাড়বে না। কমলের কণ্ঠস্বর ক্ষীণ। সে অসহায়ভাবে বললে, এখন উপায়? উপায় কিছু একটা তো করতেই হবে, তবে তার আগে গ্রামের সকলকে ব্যাপারখানায় বলা দরকার। চলো, এখনই মোড়ল মশাইকে বলে একটা সভার আয়োজন করতে বলো। মোড়ল মশাই ব্যাপারটা বিশ্বাসই করতে চাইছিলেন না। তিনি চোখ বড় বড় করে মুখখানা হাঁ করে বললেন, এ কি বলছেন ঠাকুর মশাই? আপনাকে সম্মান রেখেই বলছি, এমন কোনো পিশাচ আমাদের গ্রামে থাকতে পারে না। আরে বাবা, এমন কথাই গ্রামে কেউ শুনেছে নাকি? তবে আমিও ছাড়বার পাত্র নই। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হলো গ্রামের সকল এবং বুদ্ধিসম্পন্ন মানুষরা যেন এই সভাতে থাকে। সভা বসবে আজ সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে সভার আয়োজন করা হলো চণ্ডী মণ্ডপে। অনেক সুধীজনই সেখানে উপস্থিত হলেন। কথাটা প্রথম পারল কমলি। সে গ্রামের ছেলে, তাকে অনেকেই চেনে। তাই সে যখন প্রথম বললে কথাটা, কেউ প্রথমটা ফেলে দিতে পারল না। এমন কি হতে পারে গ্রামের মধ্যে কোনো পিশাচ এসে বাসা বেঁধেছে? অনেকে কেবল হেসে ব্যাপারখানা অগ্রাহ্য করে দিতে চাইছিলেন। তবে ভিড়ের মধ্যে থেকে একজন মুখ বাড়িয়ে সামনে এসে বললেন, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ রামু কাকা, বলো, কি বলতে চাও? গত 3-4 দিন ধরে আমার মুরগির খোয়ার থেকে কয়েকটা মুরগি রোজ রাতে কি করে যেন উধাও হয়ে যাচ্ছে। ভাবছিলাম কোনো শিকারি পাখি টাকি বা জন্তু টন্তু বোধ হয় ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে আসলে ব্যাপারটা ঠিক তা নয়। এইবারে গ্রামের লোকজন একটু নড়েচড়ে বসল। ব্যাপারখানা এখন আর নেহাত ফেলে দেওয়ার মতো নয়। তাই কয়েকজন ঠিক করলো ব্যাপারখানার সত্যতা অনুসন্ধান করতে
আজ রাতের দিকে একবার ওই দিকের ধারের জঙ্গলটায় যেতে হবে। সঙ্গে থাকবো আমি আর কমল। রাত খানিক বাড়তে আমরা রওনা দিলাম। গ্রামের লোকেদের হাতে একটা করে মশাল। আওয়াজ না করে আমরা আস্তে আস্তে এগোলাম সেই ঘন জঙ্গলটার দিকে। জঙ্গলটার কাছাকাছি পৌঁছে আমি সবাইকে মশালগুলো নিভিয়ে রাখার কথা বললাম। আমি থাকলাম সামনে, বললাম, তোমরা যতটা সম্ভব কম শব্দ করে আমার পিছন পিছন আসো। তাই হলো। সবাই পা টিপে টিপে এগোতে লাগলো। আর যা ভেবেছিলাম আজকেও তাই। তবে পিশাচের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। চাঁদের আলো ওই খোলা জায়গাটায় পড়ছে। তাতে দেখা যাচ্ছে আজ পিশাচটার হাতে একটা কালো লোমশ কোন জন্তু। সে মনের সুখে চিবিয়ে চিবিয়ে সেটা খাচ্ছে। তার ঠোঁটের কষ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। এই দৃশ্য যারা দেখেনি, যারা প্রথমবার দেখছে, তাদের জন্য রক্ত জল করা তো বটেই। তাই দু একজন চিৎকার করে উঠল। পিশাচটা দ্রুত চোখ তুলে তাকালো আমাদের দিকে। আমি চিৎকার করে বললাম, দ্রুত মশাল জ্বালো তোমরা। যেমন বলা তেমনি কাজ হলো বটে। সঙ্গে সঙ্গে মশাল জ্বলে উঠল। পিশাচ মশালের আলো দেখে পিছনে সরে গিয়ে অন্ধকারে ঘন চোপের মধ্যে ঢুকে গেল। আর তারপরে জলে কিছু একটা পড়ার ধূপ করে শব্দ হলো। বুঝলাম পিশাচটা বোধহয় জলে ঝাঁপ দিয়েছে। কিন্তু সে চলে যায়নি। আবার যে ফিরে আসবে এ আমার স্থির বিশ্বাস। গ্রামের মধ্যে কোনো ঘটনার চাউর হতে বেশি সময় লাগে না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সকাল হতেই দাবানলের মতো খবরটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল। সকাল হতে না হতেই অনেক লোক জড়ো হলো কমলের বাড়ির সামনে। ব্যাপারটা কি দেখতে বেরিয়ে এলাম আমি বাইরে। আমাকে বাইরে বেরিয়ে আসতে দেখে ঘিরে ধরল সবাই। কাঁদো কাঁদো মুখে বললে, ঠাকুর মশাই, আপনি ঠিকই ছিলেন। কোন এক ভয়ানক পিশাচ এই গ্রামে আশ্রয় বেঁধেছে। সে তো বটেই, এটা কোনো সাধারণ মানুষ নয়। লোকগুলো বলে উঠল, ঠাকুর মশাই, এবার আপনি এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় বলে দিন। আমি খানিকক্ষণ গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। তারপরে বললাম, উপায় তো কিছু একটা করতেই হবে, কিন্তু হঠাৎ এমন উড়ে এসে জুড়ে বসার মতো সে এলো কোথা থেকে? প্রশ্ন করলাম। আচ্ছা, এই কিছুদিনের মধ্যে গ্রামে কি কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেছে? আমার প্রশ্ন শুনে সবাই একে অপরের মুখের পানে তাকিয়ে বললে, না ঠাকুর মশাই, সেরকম কোনো অস্বাভাবিক মৃত্যুর খবর তো নেই। নেই বললেই তো আর হবে না। ওর চোখ দেখে আমি আন্দাজ করতে পেরেছি কোনো এক ভয়ানক প্রতিশোধের আগুন জ্বলছে ওর চোখে। মৃত্যুর আগে চরম অতৃপ্তি নিয়ে অবঘাতে মরেছে ও। এখন ওর প্রতিশোধ স্পৃহা না থামলে সে যে সহজে এই গ্রামকে মুক্তি দেবে না, তাই মনে হয়। গ্রামের এক বয়োজ্যেষ্ঠ মানুষ লাঠি ঠুকে ঠুকে আমার পানে এগিয়ে এসে বললেন, আচ্ছা, কয়েকদিন ধরে মধু পাগলকে দেখা যাচ্ছে না। এবার সবার মধ্যে একটা গুঞ্জন দেখা দিল। আমি জিজ্ঞাসা করলাম, মধু পাগল সে কে? কমল আমাকে ব্যাপারখানা বুঝিয়ে বলল। মধু পাগল এই গ্রামেরই ছেলে। সে অবশ্য প্রথম থেকে পাগল ছিল না। তার মা বাবা হঠাৎ করে ওই মারাত্মক কলেরায় মারা যেতে বেচার আস্তে আস্তে পাগল হয়ে গেল। তবে পাগল হলে কি হবে, ছেলেটা কিন্তু খারাপ ছিল না। গ্রামের লোকেরা যে যা পারত খাবার দিত, তাই খেত হাসি মুখে চুপটি করে। গ্রামের ছেলেপুলেদের সঙ্গে সে কখনো কখনো খেলাধুলো করত। তবে পাগলরা যেমন হয়, এই যে কাউকে দেখে তেড়ে আসা বা কাউকে কামড়ে দেওয়া, এমন কোনো আচরণ তাকে কোনোদিন করতে দেখেনি কেউ। রাত হলে পর ও ওর দাওয়ায় ঘুমিয়ে দিব্যি রাতটা কাটিয়ে দিত। কিন্তু কদিন ধরেই তাকে কেউ দেখেনি। লোকেরা ভেবেছিল পাগল মানুষ, তাই কোথাও এদিক ওদিক হয়তো চলে গিয়েছে। লোকজনের কৌতূহল মাখানো দৃষ্টি পড়লো আমার দিকে। তাহলে কি ঠাকুর মশাই মধু পাগল এমন করছে? কিন্তু মধু পাগল হলেও ও তো মানুষ। কাল রাত্রে তোমরা যাকে দেখেছো সে কি আদৌ মানুষ হতে পারে? এমন আগুনের ভাঁটার মতো দৃষ্টি কি কোনো মানুষের থাকতে পারে? তবে এখন কি কর্তব্য ঠাকুর মশাই?
তোমরা যে যার ঘরে যাও এবং আজকের রাতটা সবাই ঘরে কাটাও, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তাই করলো সবাই। আস্তে আস্তে ভিড় পাতলা হলো। ঠিক হলো সবাই যে যার ঘরেতেই দরজা বন্ধ করে রাতখানা কাটাবে। পিশাচ থেকে বাঁচার জন্য সবাই ঘরের সামনে জ্বালিয়ে রাখবে আগুন। সমস্ত গ্রাম জুড়েই একটা অস্থিরতা, গ্রামবাসীরাও যেন তটস্থ। আস্তে আস্তে সময় বয়ে যেতে লাগলো। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, তারপর ঝুপ করে সন্ধ্যা নামলো। ধীরে ধীরে সময় পারল, রাত এসে পড়ল। আমি রাতের খাওয়া কোনো মতে শেষ করে বেরিয়ে পড়লাম। কেন জানি না মনে হচ্ছিল আজ রাতেও কিছু একটা ঘটবে। সে পিশাচ আবার ঘরে ঢুকবে। আমি তাকে দেখতে চাই। সে কি সত্যি মধু পাগল? যদি সে তাই হয় তাহলে সে চায় কি? সে কি মারা গেছে? সেরকমই যদি ঘটনা হয় তাহলে সে মুক্তি পায়নি কেন? কোন আশা অপূর্ণ রয়ে গেছে তার? এসবই ভাবতে ভাবতে গ্রামের নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ধীরে সুস্থে। এমন সময় সামনে থেকেই কোথা থেকে একটা গোলযোগের শব্দ গানের। আমি শব্দ পাওয়া মাত্রই দ্রুত সেটার উৎস লক্ষ্য করে দৌড়ে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই হাজির হলাম সেখানে। দেখি অনেকে মিলে ফাঁকা রাস্তায় জড়ো হয়েছে। ব্যাপারখানা কি? একজন গ্রামবাসী বলল, ঠাকুরমশাই, বাবলুর গোয়ালে হানা দিয়েছিল ওই পিশাচ। বাবলু সজাগ ছিল, দেখতে পেয়ে চিৎকার করে ওঠায় পালিয়েছে বেটা। কোন দিকে পালিয়েছে? ওই দিকে। অঙ্গুলি নির্দেশ করে দেখালো আমায়। আমি আর দেরি করলাম না। মুখোমুখি হতেই হবে ওই পিশাচের সঙ্গে। ছুটে গেলাম নির্দেশিত দিক ধরে। পিছনে মশাল হাতে গ্রামের লোকেরাও। বেশ অনেকটা যাওয়ার পর একটা মাটির বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমি। একটা কিসের জন্য গন্ধ পাচ্ছি, জানান দিচ্ছে যাকে আমি খুঁজছি সে এখানেই আছে। বাড়িটা পরিত্যক্ত, বহুদিন অব্যবহারে জায়গায় জায়গায় চাল থেকে খড় খুলে হাঁ করা মুখের মতো হয়ে আছে। আমি ধীর পায়ে সন্তর্পণে এগিয়ে গেলাম। গন্ধটা আরো তীব্র হচ্ছে। এর মধ্যে যে একটা চাপা ধুকপুকানি হচ্ছে তা বেশ বুঝতে পারলাম, কিন্তু মনের ভাবটাকে যথাসম্ভব সামলে ধীরে ধীরে ভাঙা দরজার মধ্যে দিয়ে বাড়িটাতে প্রবেশ করলাম। কালো কয়লার মতো অন্ধকার সেখানে গ্রাস করে রেখেছে। সবটা জুড়ে অন্ধকার। এই যথাসম্ভব চোখটাকে দেখার চেষ্টা করে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সামনে। একটা ছোট দালানের মতো জায়গা। এরপর একটা ঘরের চৌকাঠ দেখা গেল। আমি ধীরে ধীরে মুখ বাড়ালাম। তার মধ্যে থেকে সেই অদ্ভুত গন্ধটা নাকে এসে ঝাপটা মারল যেন। মুখ বাড়িয়ে যা দেখলাম তাতে কিছুটা স্তম্ভিত হলাম বটে, তবে মনের মধ্যে আরেকখানা প্রশ্ন উঁকি মারল। ঘরের ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো পড়েছে ঘরের মধ্যে। তারই মধ্যে দেখা যাচ্ছে একটা অদ্ভুত দর্শন ছায়ামূর্তি ঘরের মেঝেতে আতিপাতি হয়ে কি যেন খুঁজছে। আমি সভয়ে প্রবেশ করলাম ঘরের মধ্যে। তারপর ক্রুদ্ধ স্বরে বললাম, এই কে ওখানে? কে তুই? আমার গলার আওয়াজে ছায়ামূর্তিটা তার লাল চোখখানি নিয়ে আমার দিকে তাকালো। তারপর একটা রক্ত জল করা আওয়াজে বলল, আমি তো মধু। লোকে আমায় পাগল বলে, পাগল বলে। আমি থমকালাম। তারপর বললাম, কিন্তু তুই এই গ্রামে এমন ভাবে কি করছিস? সে চুপ থাকলো, কিছু বলল না। কিরে বল, গ্রামের লোকেদের হাঁস মুরগি চুরি করে কি করছিস তুই? সে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর বলল, খিদে, দারুণ খিদে। খিদেতে পেট জ্বলছে আমার। খাবার চাই, খাবার, খাবার। আমার খাবার চাই, আরো খাবার। পেট ভরে শুধু খাবো, 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 খাবো। তোকে তো গ্রামের লোকেরা খেতে দিত,
সে খাবার না খেয়ে তুই এমন কাঁচা মাংস খেতে শুরু করেছিস কেন? সে তো বেঁচে থাকতে, এখন কি আর বেঁচে আছে নাকি? হ্যাঁ, উফ, মরার পর বুঝছি কি আরাম, কি আরাম। কিন্তু কিন্তু শুধু খিদে পাচ্ছে, শুধু খিদে পাচ্ছে, শুধু খাবো খাবো আরো খাবো। খেতে দাও আমাকে, খেতে দাও আমাকে। মরে গেছিস? কিভাবে মরলি? মধু পাগল, বলা ভালো মধু পাগলের প্রেতরূপী পিশাচ আমার দিকে সেই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, অত শত জানি না, খিদে পেয়েছে, খিদে। এইখানেও কিছু নেই, হ্যাঁ এইখানেও কিছু নেই। বলেই সে এদিক ওদিক তাকাল, তারপর আমাকে চমকে দিয়ে ভাঙা জানালার মধ্যে দিয়ে তীর বেগে লাফ মারল বাইরে। আমি দ্রুত ছুটে গেলাম জানালার কাছে এবং আমি অবাক হলাম, বাইরেটা ফাঁকা, চারিদিকে কেউ কোথাও নেই। একরা শূন্য অন্ধকার ঠান্ডা হাওয়ার সাথে বয়ে যাচ্ছে কেবল। আমি বেজার মুখে বাড়ি থেকে বেরিয়ে এলাম। গ্রামের লোকেরা এতক্ষণে জড়ো হয়েছে বাইরে, আমাকে দেখে তারা এগিয়ে এলো। ঠাকুর মশাই, কিছু একটা লাফ দিয়ে নিচে পড়ার শব্দ পাওয়া গেল মনে হলো। এই সেই পিশাচটাই কি? আমি শুধুমাত্র মুখে হুঁ শব্দ করে মাথা নাড়লাম, তারপর পুরো ঘটনাটা ওদের জানালাম। তাই পিশাচটা যে আসলে মধু পাগলই তাও জানালাম। এখন উপায় ঠাকুর মশাই? উপায় তো কিছু একটা করতেই হবে। তোমরা এক কাজ করো, তোমরা সবাই মিলে সকাল হলে মধু পাগলের লাশখানা খুঁজে পাও কিনা সেটা একবার খুঁজে দেখার চেষ্টা করো। আর হ্যাঁ, ও আগে যেখানে থাকতো সেখান থেকে ওর ব্যবহৃত কোনো জিনিস পেলে অবশ্যই নিয়ে এসো। কালই এক যজ্ঞের আয়োজন করব আমি, যা থাকে কপালে। এখনই ওই পিশাচকে রুখতে না পারলে না জানি কোন ভয়ানক অপকর্ম সংগঠিত করবে সে। মনে মনে প্রস্তুত হলাম পরের দিনের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে ধ্যানে বসলাম, নিজেকে গোছাতে লাগলাম রাত্রের জন্য। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। যজ্ঞের আয়োজন করা হয়েছিল গ্রামেরই এক খোলা মাঠে। যথাসময়ে আমি হাজির হলাম সেখানে। আমার কথা মতোই সবকিছু উপকরণ থেকে শুরু করে যজ্ঞকুণ্ড সবই প্রস্তুত ছিল। যজ্ঞ দেখার জন্য উপস্থিত হয়েছে অনেক মানুষজন। আমি তাদেরকে পিছনের দিকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলে তাদের চারপাশে একটা গোল রেখা কেটে দিলাম। তারপর মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করে চারপাশে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। বললাম, কোনো অবস্থাতেই যেন কেউ এর বাইরে না আসে। যতই হোক, বলা তো যায় না, তাই জন্যই এমন ব্যবস্থা। এরপর বসলাম পুজোয়। কিন্তু জানোই তো, আমরা যতই যোগ্য তান্ত্রিক আচরণবিধি করি না কেন, পৃথিবীতে সব থেকে শক্তিশালী হলো ভালোবাসা, প্রেম, মহত্বতা, ক্ষমা। এগুলো ছাড়া আর কি সত্য আছে এই ধরনীতে? মানুষ বলো, প্রেত বলো, ভালোবেসে সবাইকে কাছে টানা চায়। মধু পাগল বেঁচে ছিল না, তবে তার অন্তরেও যে ক্ষমা আর ভালোবাসা লুকোনো বীজ তখনও নিহিত ছিল, তারই কথা তোমাদের বলবো। আমি যজ্ঞকুণ্ডের সামনে বসলাম, সামনে ধুনি জ্বালিয়ে রাখলাম। তারপর যজ্ঞের কাঠে আগুন দিলাম। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে নিলাম। তারপর আরম্ভ করলাম পুজো। বেশ অনেকক্ষণ কেটে গেল। আগুনের কুণ্ডলী পাক খেয়ে নিজেদের মধ্যে রেশারেশি করছে যেন। একটানা তার দিকে তাকিয়ে থাকলে চোখ ঝলসে যায়। এভাবে কেটে যাওয়ার পর সেই আগের রাতের গন্ধটা নাকে এলো। বুঝলাম সে এসেছে। হ্যাঁ, ঠিকই, আগুনে অপর প্রান্তে কিছু দূরে দাঁড়িয়ে আছে মধু। চোখে মুখে সেই ক্ষিপ্রতা, আগুনে তার দৃষ্টি। কেন ডাকলে আমাকে? মধু জলদ গম্ভীর স্বরে বলে ওঠে, মধু, তুমি মারা গেলে কি করে আমায় বলো। মধু কিছু বলল না, সে শুধু একবার আমার দিকে, তারপর গ্রামের লোকেদের দেখে নীরব রইল। মধু, চুপ করে থেকো না। তুমি কিছু না বললে তোমার মুক্তি দেব কি করে? আমার মুক্তি চাই না, আমার মুক্তি চাই না। তাহলে কি চাও তুমি? আমার পেটে আগুন জ্বলছে, দারুণ ক্ষুধা,
দারুণ ক্ষুধা, আমি খেতে চাই, আরো খেতে চাই, না হলে আমার পেট ভরবে না। খাবার দাও, খাবার, খাবার। মধুর চোখে মুখে যেন একটা কেমন ভাব, তাকে দেখে আমার মায়া লাগলো বড়। কিন্তু মধু, এভাবে পিশাচের মতো ক্ষুধা মিটিয়ে কিভাবে কাটাবে তুমি? যে দেখো, যে গ্রামের লোকেরা তোমায় ভালোবাসতো তারা আজ তোমায় দেখে ভয় পাচ্ছে। তুমি কি চাও মধু? তুমি কি এই চাও যে বাচ্চাদের সাথে তুমি খেলে বেড়াতে তারা তোমাকে দেখে ভয় পাক? মধু থেমে গেছে, কেবল ভাবলেশীনভাবে তাকিয়ে থাকলো গোলাকার বৃত্তের মধ্যে থাকা লোকগুলোর দিকে। কিন্তু এই মারণ খিদে, এই যে আমাকে টিকতে দিচ্ছে না। তুমি মারা গেলে কি করে মধু? মধু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কয়েকদিন আগে হবে, দুপুর বেলা ছিল, প্রচন্ড খিদে পেয়েছিল। ঘুরতে ঘুরতে কখন যেন মোড়ল মশাইয়ের বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছিলাম। কি মনে হলো মোড়ল মশাইকে ডেকে কিছু খাবার দেওয়ার কথা বললাম, কিন্তু হলো কি, মোড়ল মশাই খেপে গিয়ে লাঠি পেটা করলো। বলতে লাগলো, লোকের বাড়ি খাবার চেয়ে খাস, লজ্জা লাগে না? মরিস না কেন তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর কি হলো জানি না, খিদে পেট জ্বলছিল। পশ্চিম দিকের পুকুর পাড়ে গিয়ে পুকুর ধারের কাঁচা শাক পাতা খেতে লাগলাম। একসময় গলা আটকে গেল, চোখ ঝাপসা হয়ে এলো, মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখলাম আমার দেহটা পড়ে আছে জলার মধ্যে, মুখ দিয়ে বেরিয়ে আসছে একটা কালো বমি। শরীরে শ্বাস নেই, কেবল পেটে খিদে, আর কোনো অনুভূতি নেই, কেবল একটাই অনুভূতি, খিদে 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 খিদে। আমি চুপ করে থাকলাম, কি যে বলি। তবে আমায় বলতে হলো না। গ্রামের লোকেদের ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো একজন, হ্যাঁ, মোড়ল মশাই। তিনি এগিয়ে এলেন সামনে। মধুর সামনে এসে তিনি হাত জোড় করে বললেন, মস্ত বড় ভুল করেছি রে, আমার ভুলের কোনো ক্ষমা হয় না। আমি যদি সেদিন তোকে খাবার না দিয়ে তাড়িয়ে দিতাম তাহলে তুই আমার শাস্তি দে, কিন্তু এই গ্রামবাসীদের পোষা মুরগি হাঁস এসব ছেড়ে দে, এদের ছেড়ে দে তুই। তিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন, অঝোর ধারায় জল তার চোখে। দেখলাম মধুর চোখেও যেন জল। তার চোখে জ্বলতে থাকা রাগ, অভিমান কখন যেন নিভে গেছে। সে আমার দিকে তাকালো, বলল, ঠাকুর মশাই, আমায় মুক্তি দাও ঠাকুর মশাই, না হলে এই খিদে মিটবে না। আমি প্রস্তুতি ছিলাম, বললাম, তাহলে এখনই এই অগ্নিকুণ্ডে নিজেকে বিসর্জন দাও। মধু বিনা বাক্যবায় আস্তে আস্তে এগিয়ে এলো আগুনের দিকে। তারপর আস্তে আস্তে নিজেকে সমর্পণ করলো আগুনে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করে নিল তাকে। কয়েক মুহূর্ত পরে সবকিছু শান্ত হয়ে গেল, শুধু পড়ে রইল একরাশ ছাই, যা উড়ে গেল আমাদের ঘিরে। গ্রামের লোকজন বাকিরাও আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। তারানাথ থামলেন। এরপর বেশ কয়েকদিন ওখানে ছিলাম। দিব্যি খাতির যত্নে বাকি দিনগুলো কেটেছিল। শুনছিলেন লেখক প্রতুল রীতের কলমে তারানাথ তান্ত্রিকের দুটি কাহিনী একত্রে, মণি এবং প্রতাপপুরে কে। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সায়র দে এবং রিম্পা ঘোষ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার দেবাঞ্জন ও আমি অভিযান। প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ সুর। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না।
আগামী কাহিনী আসছে খুবই শীঘ্র। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।